Swayam Prabha. Digital India. Educated India. আগের কিছু ক্লাসে আমরা কার্বিনের একটা কার্বিন বিষয়ে সূচনা করেছিলাম এবং শর্ট কার্বিন এবং ফিশার কার্বিন বিষয়ে আলোচনা করেছি এবং এটাও দেখার চেষ্টা করেছি যে শর্ট কার্বিনের সাথে ফিশার কার্বিনের কোথায় কোথায় বৈপরীত্য রয়েছে এবং আমরা যেখান থেকে 4-5টি পয়েন্টের বেসিসে আমরা দেখেছি যে কিভাবে তারা একে অপরের সাথে পার্থক্য করা যায়। এই ক্লাসে আমরা প্রথমে দেখার চেষ্টা করব যে ফিশার কার্বিন এবং শর্ট কার্বিনের যে মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা সেটা কিরকম হয়। তো মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম যদি আমরা আঁকতে যাই তাহলে প্রথমেই যেটা করতে হবে যে আমাদের dxy dyz dzx এবং dx স্কয়ার মাইনাস y স্কয়ার এবং dz স্কয়ার এই দুটো হচ্ছে আমাদের এই পাঁচটি হচ্ছে আমাদের ডি অরবিটাল এবং তার রেসপেক্টে যদি আমরা কার্বিনের অরবিটালগুলো ভাবি তাহলে কার্বিনের ক্ষেত্রে আমার দুটি জিনিস রয়েছে, একটা হচ্ছে আমার অ্যালকিলিডিন এর ক্ষেত্রে যদি আমরা আগে প্রথমে যদি শর্ট অ্যালকিলিডিনের ক্ষেত্রে ভাবি তাহলে সেখানে পি এবং sp2 দুটোই রয়েছে। এটা আমাদের পি অ্যান্ড sp2 এর দুটোই অরবিটাল আমার এখানে রয়েছে এবং সেইখানে যদি আমাদের যে অরবিটাল ম্যাচিং করি তাহলে আমরা দেখতে পাবো আমরা দুটো জিনিস পাবো, একটা পাবো একটি পাই এবং একটি সিগমা এবং আরেকটি অবশ্যই এর যদি বন্ডিং অরবিটাল থাকে তার রেসপেক্টে অ্যান্টি বন্ডিং অরবিটালগুলোও কিন্তু আমাদের আসবে এবং কিছু নন বন্ডিং অরবিটালও আমাদের এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো, কিছু নন বন্ডিং অরবিটালও। তাহলে কিছু নন বন্ডিং অরবিটাল মানে এখানে এই তিনটি অরবিটাল নন বন্ডিং অবস্থায় থাকলো এবং এইখানে তোমরা বুঝতেই পারছো যে sp2 হাইব্রিডাইজ অরবিটালটা রয়েছে সেইটা আমার কিন্তু আমার dz স্কয়ারের সাথে ওভারল্যাপ করে সুন্দরভাবে আমাদের যে সিগমা বন্ডটা তৈরি করতে পারে আর যে পি অরবিটালটা রয়েছে সেটি কিন্তু আমার dx স্কয়ার মাইনাস y স্কয়ারের সাথে ওভারল্যাপ করে সুন্দরভাবে আমাদের পাই বন্ডটা করতে পারে। এবার আমরা ধরে নিলাম যে এই মেটালটা আমাদের d2 মেটাল ধরলাম, একটি মেটাল রয়েছে, তাহলে আমাদের ইলেকট্রনগুলো এখানে রইল এবং যে অ্যালকিলিডিনের ক্ষেত্রে আমাদের দুটি ইলেকট্রন এখানে রয়েছে, আমরা ধরে নিলাম এটা অ্যালকিলিডিন এবং এটা হচ্ছে শর্ট কার্বিনের ক্ষেত্রে। তাহলে 4টি ইলেকট্রন আমরা যদি ফিল আপ করে দিই ইজিলি ফিল আপ হয়ে গেল। এবার 4টি ইলেকট্রন যে ফিল আপ হয়ে গেল তাহলে আমরা যেটা দেখছি যে আমাদের ভ্যাকেন্ট ডি অরবিটাল কিন্তু এখানে আছে। তাহলে এবার আমরা ভাবতেই পারি যদি আমাদের একটি নিউক্লিওফাইল অ্যাটাক করতে চায় সে কোথায় অ্যাটাক করবে? ভ্যাকেন্ট অরবিটালে। ভ্যাকেন্ট অরবিটালটা কোন ক্যারেক্টার আছে? ডি ক্যারেক্টার, ডি অরবিটাল, তার মানে মেটাল ক্যারেক্টার। তাহলে নিউক্লিওফাইল যদি অ্যাটাক করে তাহলে সেটা হবে ভ্যাকেন্ট ডি অরবিটালে এবং যার জন্য আমরা বলেছি যে শর্ট কার্বিনের ক্ষেত্রে যে মেটাল সেন্টারটা সেটা কিন্তু আমাদের নিউক্লিওফিলিক। এবং সেম ভাবে যদি ইলেকট্রোফাইলের কথাটা আমরা ভাবি, ইলেকট্রোফাইলটা আমার কোথায় যাবে? ইলেকট্রোফাইলটা আমার অবশ্যই পাই অরবিটাল থেকে নেবে এবং সেটা কিন্তু মোস্টলি আমাদের দেখছি যে কার্বিন ক্যারেক্টারটা বেশি রয়েছে। এটা হচ্ছে আমাদের শর্ট কার্বিনের তুলনামূলকভাবে অরবিটাল এনার্জি ডায়াগ্রাম। এবার যদি আমরা এই একই রেসপেক্টে যদি আমরা ফিশার কার্বিনের কথাটা ভাবি, ফিশার কার্বিনে আমরা ধরে নাও ডি অরবিটাল, রাইট? তো সেখানে আমাদের 5টি ডি অরবিটাল রয়েছে এবং সেক্ষেত্রে আমরা দেখবো যে sp2 অরবিটাল যেটা রয়েছে সেই sp2 অরবিটালে কিন্তু আমাদের ইলেকট্রন রয়েছে কিন্তু পি অরবিটালটিতে আমাদের কিন্তু কোনো ইলেকট্রন নেই এবং পিটা কিন্তু এনার্জিক্যালি ভ্যাকেন্ট। এইভাবে যদি আমরা করি তাহলে আমরা দেখবো যে এখানেও সিগমা এবং পাই এই দুটি জিনিস পাবো এবং নন বন্ডিং টোটাল এই 5টি জিনিসই পাবো, কিন্তু এদের এনার্জি গ্যাপটা অনেকটা বেশি হয়ে যায়। সেটা হচ্ছে যে সিগমাটা যেমন ছিল এইখানেই রইল,
তার রেসপেক্টে সিগমা স্টার যেটা, এটাও আমাদের এখানে রইল। কিন্তু পি অরবিটালটা ভ্যাকেন্ট থাকার জন্য আমরা দেখব যে পাইয়ের যে এনার্জিটা সেটা অনেকটাই আমাদের উঠে যায়, উঠে গিয়ে এখানে একটা পাই স্টার তৈরি করে। এবং তার সাথে আমাদের যে নন বন্ডিং অরবিটাল গুলো থাকে, সেই নন বন্ডিং অরবিটাল গুলো আমরা এখানে ধরো দুটি ধরে নিলাম। ধরে নিলে আমরা এবার এদের অরবিটাল ডায়াগ্রাম গুলো আমরা দেখার চেষ্টা করি। তাহলে এই সিগমাটা কোথা থেকে আসবে? সিগমাটা অবশ্যই আমাদের আসবে মেটাল এবং লিগ্যান্ডের দুজনেরই কন্ট্রিবিউশন এবং sp2 হাইব্রিডাইজেশনের রেসপেক্টে। মেটালটাকে আমরা ধরে নিলাম এই ক্ষেত্রে যে মেটালটা আমাদের d6 মেটাল সেন্টার, ইলেকট্রন রিচ, এবং এখানে sp2 হাইব্রিডাইজড, তার কারণ ইলেকট্রনগুলো সবই sp2 অরবিটালে রয়েছে। এবার যদি d6 হয় তাহলে আমরা ইলেকট্রন ফিলিংটা খুব সহজেই করে ফেলতে পারি, তাই তো? ইলেকট্রন ফিলিংটা যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাবো যে টোটাল 8টা ইলেকট্রন। তাহলে তোমরা ইলেকট্রনগুলোকে ফিল করতে থাকো, ইলেকট্রনগুলো ফিল করতে থাকলেই তোমরা দেখতে পাবে যে এই ক্ষেত্রে আমরা সব ফিশার কার্বিনের ক্ষেত্রে, এটা ফিশার কার্বিনের এমো ডায়াগ্রাম, ফিশার কার্বিনের ক্ষেত্রে যে মেটালের যে ভ্যাকেন্ট অরবিটালগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রোফিলিক ইন নেচার, তার কারণ ইলেকট্রোফাইল কিন্তু এখানে অ্যাটাক করতে পারে। আর যে নিউক্লিওফাইলের যে ব্যাপারটা ছিল সেইটা যদি আমরা ভাবি তাহলে সেটা মোস্টলি পি ক্যারেক্টার আছে, মানে মোস্টলি আমাদের লিগ্যান্ড ক্যারেক্টারের দিকেই যাচ্ছে, যেটা পাই স্টার, যেটা হচ্ছে লুমো ক্ষেত্রে হয়, এবং সেখানে কিন্তু আমাদের নিউক্লিওফাইলটা অ্যাটাক করতে পারে। এবং এইটা কিন্তু কার্বিনের কার্বন সেন্টারের রেসপেক্টে, কারণ পি ক্যারেক্টার, পি অরবিটালটা কার্বনের ওপর সেটেলড রয়েছে। তাহলে সহজেই আমরা যদি আমরা মলিকুলার অরবিটাল এমো ডায়াগ্রামটা ড্র করে নিই, দুটি কার্বিনের এমো ডায়াগ্রামটা যদি আমরা ড্র করি তাহলে সেখান থেকে তুলনামূলক বিচার করে আমরা তাদের ইলেকট্রন ডেফিসিয়েন্সি বা ইলেকট্রন রিচনেসের উপর ডিপেন্ড করে এবং কার্বিনের যে ওভারল্যাপিং অরবিটাল সেটা পি বা sp2 তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারছি যে কোনটা নিউক্লিওফিলিক এবং কোনটা ইলেকট্রোফিলিক, সেই ব্যাপারটা কিন্তু পুরোপুরিভাবে আমাদের একেবারেই স্পষ্ট হয়ে যাচ্ছে। তো এই 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 জিনিসটা খুব দরকার, তার কারণ তোমরা এটার মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবে যদি তোমাদের কোনো একটা এক্সাম্পল দেওয়া হয়, যে এক্সাম্পলে তোমাদের ফিশার বা শর্ট কার্বিন দেওয়া হয়েছে এবং কোনো নিউক্লিওফাইল বা ইলেকট্রোফাইল অ্যাটাচ করা রয়েছে, এবং সেখানে বলা হলো যে তোমরা আগে ফিশার কার্বিন কোনটা, শর্ট কার্বিন করো, সেটাকে আইডেন্টিফাই করো, এবং তার সাথে এই নিউক্লিওফাইল বা ইলেকট্রোফাইলের রিয়াকশনে কি প্রোডাক্ট তৈরি হবে সেটা বোঝার চেষ্টা করো বা তার উত্তরটা দাও। সেক্ষেত্রে তোমাদের যদি অরবিটাল ডায়াগ্রাম বা ইমো ডায়াগ্রামের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আইডিয়া বা ধারণা থাকে তাহলে কিন্তু ওই ধরনের যে প্রবলেমগুলো বা ওই ধরনের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কিন্তু আমরা সহজেই সমাধানের দিকে যেতে পারি। এবং সেটা তোমাদের যখন তোমরা পরবর্তীকালে নিজেরা রিসার্চ করবে, পিএইচডি করবে, পোস্টডক করবে, বা নিজের ব্যক্তিগত জীবনেও যখন তোমরা তোমাদের স্বাধীন পেশাগতভাবেও তোমরা যখন রিসার্চ বা গবেষণার কাজে যুক্ত হবে তখন কিন্তু এই অরবিটালের ধারণাগুলো কিন্তু খুব খুব স্বাভাবিকভাবেই তোমাদের আন্ডারস্ট্যান্ডিং বা তোমাদের রিয়াকশন মেকানিজম বুঝতে খুব খুব হেল্প করে থাকে। এবার আমরা ছোট্ট ইলেকট্রন কাউন্টের গল্পে যাই, যেখানে আমরা দেখার চেষ্টা করব যে কার্বিন সেন্টারটাকে কিভাবে নিউট্রাল রেসপেক্টে ধরে আমরা ভাবতে পারি। আমরা একটা কথা বলেছিলাম যে ফিশার কার্বিন হচ্ছে আমাদের 2 ইলেকট্রন নিউট্রাল ডোনার, আর শর্ট কার্বিন হচ্ছে 4 ইলেকট্রন ডাইঅ্যানায়নিক ডোনার, 2- ডোনার। কিন্তু নিউট্রাল হিসাবে ডিসাইড করেও কিন্তু আমরা তাদের ইলেকট্রন কাউন্ট করতে পারি। আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখব এই রেসপেক্টে। তো এই ধরনের একটা এক্সাম্পল আমরা কিছুক্ষণ আগের ক্লাসেও আলোচনা করেছিলাম, সাইক্লোপেন্টাডাইন, এবং এখানে ক্লোরিন নিলাম এবং তার সাথে একটা কার্বিন অ্যাটাচ করলাম, এইটি একটি এক্সাম্পল। এবং তার সাথে আমরা একইভাবে রিহিয়ামের একটি এক্সাম্পল ভাবতে পারি, যেখানে রিহিয়ামের সাথে সিপি অ্যাটাচ রয়েছে এবং তার সাথে আমার দুটি সিও অ্যাটাচড অবস্থায় রয়েছে এবং তার সাথে একটি কার্বিন ফর্ম রয়েছে, রাইট? তাহলে আমরা এবার অক্সিডেশন স্টেটগুলো দেখতে হবে। প্রথমেই আমরা যদি আমাদের ইলেকট্রন কাউন্ট যদি করতে হয়, ইলেকট্রন কাউন্ট আমাদের কাদের রেসপেক্টে করবো? আমরা ট্যান্টেলাম,
সিপি দুটি রয়েছে এখানে, এবং কার্বিন, তাই তো, কার্বিনের CH2 রেসপেক্টে আমরা দেখব। আর আর হচ্ছে আমাদের ক্লোরাইড। আর এইখানে কে কে রয়েছে? এখানে আমাদের রয়েছে রিহিয়াম, আমাদের রয়েছে দুটি কার্বনিল বা CO, আর তার সাথে কার্বিন আমরা ভাবতে পারি, কার্বিন, এবং তার সাথে আমার রয়েছে একটি সিপি। এই চারটি জিনিসের রেসপেক্টে আমরা ধরে নাও আমরা নিউট্রাল ডোনারের রেসপেক্টেই ভাবার চেষ্টা করব এবারে, ঠিক আছে? তো এইটা বেসিক্যালি এই লিগ্যান্ডটা হচ্ছে CORH, ধরে নাও এটা একটা H রয়েছে, রাইট? তো প্রথমেই আমাদের কি দেখতে হবে? প্রথমে আমাদের যদি আয়নিক মেথডে ক্যালকুলেট করতে চাই, প্রথমেই আমাদের দেখতে হবে এদের অক্সিডেশন স্টেট। এই বিষয়ে আমরা প্রথম দিককার কিছু লেকচারে কিন্তু আমরা এই বিষয়ে আলোচনা করেছি। তাহলে তোমরা চট করে ভাবার চেষ্টা করো যে এই ট্যান্টালামের অক্সিডেশন স্টেটটা কি হবে এবং এই রিহিয়ামের অক্সিডেশন স্টেটটা কি হবে। তাহলে এটা ভাবতে হলে সবার আগে কি জানতে হবে বা দেখতে হবে যে এদের মধ্যে অ্যানায়নিক লিগ্যান্ড কোনগুলো আছে। তার মধ্যে দেখা যাচ্ছে সিপি ক্লোরাইড, এই দুটো অ্যানায়নিক লিগ্যান্ড। আমরা এখনকার জন্য ধরে নিলাম যে কার্বনটা সেটা আমাদের নিউট্রাল ডোনার। তো কার্বন যদি নিউট্রাল ডোনার হয় তাহলে সেখান থেকে আমাদের দুটি ইলেকট্রন দুটোর ক্ষেত্রেই যাবে, রাইট? এবং যদি এটা 1 2 3 তিনটে নেগেটিভ চার্জ আছে, তাহলে ট্যান্টালামের চার্জ কত হবে? +3। ট্যান্টালাম +3, ট্যান্টালাম কার সিরিজে পড়ে? তোমাদের আগেও আমরা আলোচনা করেছি, ট্যান্টালাম ভ্যানাডিয়ামের সিরিজে পড়ে, যেটা হচ্ছে আমাদের গ্রুপ 5 এ ভ্যানাডিয়ামের সিরিজে পড়ে। এবং সেক্ষেত্রে আমাদের দুটি ইলেকট্রন আসছে। সিপিকে যদি আমরা -1 চার্জ হিসেবে ধরি, তাহলে সিপি কটি সাইক্লোপেন্টাডাইন কটা ইলেকট্রন দেবে? 6টি দেবে। ক্লোরাইড আবার একটা 1 দেয়, তাহলে ক্লোরাইডের ক্ষেত্রে আমরা পাবো দুটি ইলেকট্রন। তাহলে আমাদের টোটাল ইলেকট্রন কাউন্ট কত হলো? 18। একইভাবে আমরা যদি রিহিয়ামের এক্সাম্পলটায় যাই, তোমরা দেখো অ্যানায়নিক লিগ্যান্ড মাত্র একটিই আছে। অ্যানায়নিক লিগ্যান্ডটা কোনটা? অ্যানায়নিক লিগ্যান্ডটা হচ্ছে আমাদের সিপি। তাহলে আমাদের রিহিয়ামের অক্সিডেশন স্টেট কত হবে? +1। রিহিয়ামের অক্সিডেশন স্টেট যদি +1 হয়, তাহলে রিহিয়াম কোন গ্রুপে পড়ে? রিহিয়াম পড়ে ম্যাঙ্গানিজের গ্রুপে। তার মানে ম্যাঙ্গানিজের গ্রুপ মানে হচ্ছে সেটা হচ্ছে আমাদের গ্রুপ 7, তাই তো? তার মানে এখানে 7টা ইলেকট্রন থাকবে। গ্রুপ 7 যদি হয় তাহলে সেখানে 7টা ইলেকট্রন, একটা কম 6, দুটি কার্বন মনোক্সাইড CO লিগ্যান্ড রয়েছে, তাহলে সেখান থেকে 4। এবং সিপির জন্য কত পাবো? সিপি আমরা এখানেও ইউজ করেছি 6, তাহলে তোমার টোটাল ইলেকট্রন কাউন্ট কত হলো? 18, তাই তো? এবার যদি তোমাদের বলতে বলি যে এই দুটির মধ্যে কোনটি আমার ফিশার কার্বিন এবং কোনটি শর্ট কার্বিন, তোমরা কি চেষ্টা করতে পারবে কি যে কোনটা শর্ট কার্বিন বা কোনটা ফিশার কার্বিন? আবার তাদের তুলনামূলক যে সারণী ছিল সেখানে ভাবো, আমরা বলছিলাম যে আর্লি ট্রানজিশন মেটাল এবং হায়ার অক্সিডেশন স্টেটে এবং আমরা ইউজুয়ালি শর্ট কার্বিন পাই, কিন্তু আমাদের দেখে নিতে হবে যে মেটালটা যাতে আমাদের ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়। এই দুটোর মধ্যে আর্লি ট্রানজিশন মেটাল কোথায় আছে? এখানে। দুটোর মধ্যে হাই অক্সিডেশন স্টেট কোথায় আছে? এখানে। দুটোর মধ্যে ইলেকট্রন ডেফিসিয়েন্স কোথায় আছে? এখানে। তাহলে এই তিনটেই ট্যান্টালামের ক্ষেত্রে ভ্যালিড হয়ে গেল। তার মানে ইলেকট্রন কাউন্ট সমান হওয়া সত্ত্বেও এই এক্সাম্পলটি আমাদের শর্ট কার্বিন বলে পরিচিত হবে। এবং রিহিয়াম লোয়ার অক্সিডেশন স্টেট, হাইড্রো ট্রানজিশন মেটাল এবং ইলেকট্রন রিচ, কারণ রিহিয়াম +1 এর অক্সিডেশন স্টেট হচ্ছে আমার +1 অক্সিডেশন স্টেটে 6টা ইলেকট্রন আছে। তাহলে এইটি আমার এক্সাম্পল হয়ে গেল হচ্ছে ফিশার কার্বিনের। বুঝতে পারলে কিভাবে আমরা ইলেকট্রন কাউন্টের দিক থেকে গিয়েও আমরা এইভাবে এক্সাম্পলগুলোকে ধরতে পারি। এবার যখনই আমরা কোনো কম্পাউন্ড বানাই বা কোনো সিনথেটিক্যালি কোনো যৌগ আমরা বানাই, তখন সবার আগে যেটা দেখতে হয় যে সেটাকে আমরা কিভাবে সেই যৌগটাকে আইডেন্টিফাই করব বা সেটাকে বুঝবো যে আমাদের কম্পাউন্ডটি তৈরি হয়েছে বা হয়নি। এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে একটা সহজ পদ্ধতি যে কোনো রকমের যৌগর ক্যারেক্টারাইজেশন করার জন্য, সেটা হচ্ছে NMR টেকনিক। NMR এ সচরাচর আমরা প্রোটন NMR করে থাকি এবং 13C NMRও করে থাকি। এবার 13C NMR এর রেসপেক্টে যদি তুমি ভাবো, আমরা একটা ছোট্ট যদি আমরা একটা সারণী বানানোর চেষ্টা করি, তাহলে আমরা কটা কম্পাউন্ড লিস্ট করার চেষ্টা করি এই সারণীতে, এবং তাদের কিরকম 13C NMR এর পিক হয় সেটা যদি আমরা দেখার চেষ্টা করি এবং তার রেসপেক্টে আমরা ভাবার চেষ্টা করব যে সেটা ফিশার কার্বিন না শর্ট কার্বিন। ঠিক আছে, এইখানটা এই লিস্টটাতে আমরা 13C পিক করে দিলাম, আর এটা হচ্ছে স্ট্রাকচার। ঠিক আছে, এবার পরপর এক্সাম্পলগুলো যদি আমরা ভাবতে থাকি, একটা এক্সাম্পল যেটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আমাদের CP2 ট্যান্টালাম ডাবল বন্ড CH2 Me, এইটা একটা কম্পাউন্ড।
আরেকটা কম্পাউন্ড আমরা সিনথেসিসের সময় আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে টারসিয়ারি বিউটাইল CH2 ট্যান্টেলাম, এবং তার সাথে অ্যাটাচড অবস্থায় ছিল আমাদের একটি কার্বিন। এই কার্বিনটা কিরকম ছিল? সেই কার্বিনটাতে ছিল আমাদের CH এবং একটা টারসিয়ারি বিউটাইল গ্রুপ অ্যাটাচড অবস্থায় ছিল। ঠিক আছে, আর তার সাথে আমরা ক্রোমিয়ামের কিছু এক্সাম্পলে চলে যাই। ক্রোমিয়াম, ধরে নাও ক্রোমিয়ামের একটা এক্সাম্পল, যেটা এটাও আমরা আলোচনা করেছি। ক্রোমিয়াম, ধরে নাও তোমার এটা CH এবং তার সাথে NMe2 বা PHOMe, যেটা ইচ্ছা করতে পারো, NMe2 করে নিলাম একটা এক্সাম্পল। আর একটা সেম এক্সাম্পলে, সেম সাবস্টিটিউশনে, শুধু আমরা এইটাকে ডিফার করে OMe আর ফিনাইল গ্রুপ করে দিলাম, হাইড্রোজেন আর NMe2টাকে সরিয়ে। আর একটা ছোট্ট এক্সচেঞ্জ, যে একই কমপ্লেক্সে কার্বনের এইখানে আমরা দুটো PH করে দিলাম দিয়ে। এবার যদি তোমরা এক্সাম্পলের রেসপেক্টে ভাবো, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এগুলো, এই সব কটাতে ট্যান্টেলাম হচ্ছে তাদের হায়ার অক্সিডেশন স্টেটে আমাদের রয়েছে, এবং তার রেসপেক্টে আমরা যদি এদের 13C NMR এর পিকটা ভাবার চেষ্টা করি, এইটা ইউজুয়ালি আসে আমাদের 224, এটা 250। এই তিনটের মধ্যে ক্রোমিয়াম, এই তিনটে কমপ্লেক্স জাস্ট কার্বিনের ওপরে সাবস্টিটিউশন চেঞ্জ করলে আমরা দেখতে পাবো এদের যে 13C NMR এর যে শিফটটা, সেটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। এইটার ক্ষেত্রে এটা হয়ে যায় 246, এইটা হয়ে যায় 351 ppm, এগুলো সব ppm স্কেলে আমরা বলছি, এবং এইটা হয়ে যায় প্রায় 399 ppm। তাহলে যদি আমরা এদের ক্যারেক্টারাইজেশন থেকে যদি বোঝার চেষ্টা করি, এটা কিন্তু আমাদের শর্ট কার্বিন, এটাও শর্ট কার্বিন, এটা ফিশার কার্বিন, এটা ফিশার কার্বিন, এটা ফিশার কার্বিন। কিন্তু দেখা যাচ্ছে যে ফিশার কার্বিনগুলো, শর্ট কার্বিনগুলোর ক্ষেত্রে যে 13C NMR এর যে পিকটা থাকে, সেটা অনেকটা আপফিল্ড রিজিয়নে হয়, 200-250 কাছে। এটা যদিও অনেকটাই ডাউনফিল্ড, কিন্তু কম্পেয়ার টু ফিশার কার্বিন এরা অনেকটা বেশি আপফিল্ডে হয়। কম্পারিজন স্কেলে যদি আমরা ফিশার কার্বিনের শর্ট কার্বিনের ভাবি, তাহলে আমরা দেখতে পাবো যে শর্ট কার্বিনগুলো সচরাচর আপফিল্ডে থাকে, আর ফিশার কার্বিনগুলো সচরাচর ডাউনফিল্ডে থাকে। বাট এদের মধ্যে এক্সেপশনও রয়েছে, যেমন এই কার্বিনটা, তার কারণ এখানে তোমার NMe2 ডোনারটা থাকার জন্য নাইট্রোজেন অ্যাজ আ খুব ভালো লোন পেয়ার ডোনাট করতে পারে ভ্যাকেন্ট পি অরবিটালে। তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে 13C পিকটা করসপন্ডিং ট্যান্টেলামের যে শর্ট কার্বিন ভার্সন হয়, তার কিন্তু খুব কাছে, 250 থেকে 246। তার জন্য বলা যেতে পারে যে কিছু কিছু কার্বিনকে আমরা 13C NMR দিয়ে অবশ্যই আইডেন্টিফাই করতে পারি, কিন্তু সব কার্বিনকে কিন্তু আমরা পারবো না। এবং তার জন্য যেটা করতে হবে, আমাদের চলে যেতে হবে যে আমাদের রোটেশনাল ব্যারিয়ার তার ভাবতে হবে, সেটা আমাদের প্রোটন NMR এর ক্ষেত্রে ভাবতে হবে। সেটা যদি আমরা করতে চাই, তাহলে কিভাবে ভাবতে পারি এটাকে? যে আমরা জানি যে শর্ট কার্বিনের ক্ষেত্রে মেটাল কার্বিনের যে ডাবল বন্ড ক্যারেক্টার মোর, তাই তো? তার মানে রোটেশন রেস্ট্রিক্টেড, তাই তো? বাট ফিশার কার্বিনের ক্ষেত্রে ডাবল বন্ড ক্যারেক্টার লেস, তাহলে রোটেশন ফেভার্ড। তাহলে আমরা যদি এই জিনিসটাকে ভাবি যে যেখানে ডবল বন্ড ক্যারেক্টার বেশি হবে, সেখানে মেটাল কার্বন বন্ডটা অনেক বেশি স্ট্রং হবে, তাহলে মেটাল এই কার্বনের রেসপেক্টে যে মিথাইল বা প্রোটনগুলো আছে, সেগুলো রোটেট করা খুব কষ্টকর, তার কোনো একটা প্ল্যানার পজিশনে রয়েছে। কিন্তু যদি এটা লেস ডাবল বন্ড ক্যারেক্টার হয় এবং মোর সিঙ্গেল বন্ড ক্যারেক্টার হয়, সেক্ষেত্রে সহজে এটা রোটেট করতে পারে। তার জন্য যদি আমরা ভ্যারিয়েবল টেম্পারেচার NMR করি, ভ্যারিয়েবল টেম্পারেচার প্রোটন NMR থেকে কিন্তু আমরা খুব সহজেই এটার ডিফারেন্সটা খুব সহজেই বুঝতে পারবো। তা একটা এক্সাম্পল যদি আমরা ভাবার চেষ্টা করি, যে যত আমরা টেম্পারেচার কমাবো, তত আমরা দেখতে পাবো যে দুটো, যদি একটা মিথাইলের রেসপেক্টে ভাবো, যে একটা যদি ক্রোমিয়ামের রেসপেক্টে একটা যদি এক্সাম্পল আমরা করার চেষ্টা করি, ক্রোমিয়াম CO5, এটা হচ্ছে আমার কার্বন,
এবং এর রেসপেক্টে আমরা এখানে একটা মিথাইল আছে এবং এখানে একটা ও মিথাইল আছে। এইটা আমরা দেখব যে দুটো জিনিস আমরা করব। একটা রুম টেম্পারেচারে আমরা দেখব যে সিঙ্গেল প্রোটন পিক ফর এমি, ঠিক আছে, সিঙ্গেল প্রোটন পিক ফর এমি, এটা এই দিকে রয়েছে, এই এমিটার কথা আমরা বলছি। কিন্তু যত আমরা লো টেম্পারেচারের দিকে চলে যাব, যত আমরা লো টেম্পারেচার ধরো -40°-এর কাছে যত চলে যাব, কারণ এখানে তো কিছুটা হলেও ডবল বন্ড ক্যারেক্টার আছে, রাইট? তো তখন এইটা কিন্তু একটা সিস ট্রান্স ঘটনা ঘটতে পারে যদি এটা আমরা এরকম ভাবে ভাবি, বা এইটাকে যদি ডটেড ভাবি, ধরে নাও। এই জন্য আমরা দেখব যে -40°C এই কম্পাউন্ডটার আমরা দেখতে পাবো 2 সেপারেট পিকস। এবং সেটা রোটেশনাল ব্যারিয়ারের জন্য হয়। তাহলে আমরা প্রোটন এনএমআর দিয়ে খুব সহজেই যদি দেখি যে রোটেশনাল ব্যারিয়ারটা খুব কম, ইউজুয়ালি রোটেশনাল ব্যারিয়ার 100 কিলোক্যালোরি পার মোলের রেসপেক্টে হয়, তার থেকে একটু বেশি হয়। এবং যদি আমরা দেখি যে খুব সহজে রোটেট করতে পারছে, তার মানে মেটালের সাথে কার্বনের যে বন্ডটা আছে সেটাতে ডবল বন্ড ক্যারেক্টার কম আছে, সিঙ্গেল বন্ড ক্যারেক্টার বেশি আছে, তার জন্যই আমাদের এগুলো রোটেট করা সম্ভব হয়। এবং সেই ধরনের বৈশিষ্ট্য দিয়ে কিন্তু আমরা এদেরকে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি। এছাড়াও এন হেটেরোসাইক্লিক কার্বিন রয়েছে, যেটা আমরা প্রথম দিকের লেকচারে আলোচনা করেছিলাম। এবার এই রোটেশনাল ব্যারিয়ারের রেসপেক্টে যদি আমরা কটা এক্সাম্পল করার চেষ্টা করি, আমরা ধরে নাও তোমাদের গ্রুপ 8-এর যে মেটাল সেন্টারগুলো আছে, আয়রন এবং রুথেনিয়াম এবং অসমিয়াম, তাদের রেসপেক্টে যদি আমরা কিছু এক্সাম্পল ভাবি, প্রথমে আমরা আইডেন্টিফাই করব কোনটা ফিশার কার্বিন, কোনটা শক কার্বিন, এবং তারপর তাদের রোটেশনাল ব্যারিয়ার নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে এক্সাম্পল দেখব অসমিয়ামের, ঠিক আছে। অসমিয়ামের সাথে আমরা একটা এক্সাম্পল দেখি যেখানে এটা আমাদের এক্সাম্পল এ, ওকে। তারপর আমরা আয়রনের একটা এক্সাম্পল দেখব, যেটা আমাদের PME3 দিয়ে করা যাক। আয়রনের আমরা ধরে নিলাম আয়রনে আমাদের তো এইখানে আয়রনের সাথে আমার একটা কার্বিন ফর্ম করছে, যেখানে আমরা ধরে নিলাম যে মিথাইল এবং পিএইচ রয়েছে, এটা আমার এক্সাম্পল বি। তারপর আমরা আরেকটা এক্সাম্পল ভাবছি রুথেনিয়ামের রেসপেক্টে, যেটায় আমরা দুটো NMe2 লিগ্যান্ড দিয়ে বা NMe2 লিগ্যান্ড দিয়ে রিপ্লেস করব। সো রুথেনিয়ামের একটা এক্সাম্পল এটা আমাদের এক্সাম্পল সি। এবং আয়রনের আরেকটা এক্সাম্পল আমরা ভাবি, যেখানে এইখানে যে পিএইচ ও এমই রেখেছিলাম সেগুলোকে একটুখানি আমরা চেঞ্জ করব এবং তার সাথে কটা লিগ্যান্ডও আমরা চেঞ্জ করব। এইখানে কার্বনের যে লিগ্যান্ডগুলো অ্যাটাচড অবস্থায় রয়েছে, একটাকে পিএইচ আর একটাকে ওএমই করে দিলাম, এটা আমাদের এক্সাম্পল ডি। এবার এদের রেসপেক্টে যদি তুমি দেখো, তখন দেখবে এই অসমিয়ামের অক্সিডেশন স্টেটটা ভাবার চেষ্টা করো। অসমিয়ামের অক্সিডেশন স্টেট তুমি দেখতে পাবে এই অসমিয়ামটা 1 2 3 4, আর এই অক্সাইডের জন্য 2, তাহলে +6 অক্সিডেশন স্টেটে আছে। আর আয়রন, রুথেনিয়াম বা এই তিনটে BCD এক্সাম্পলে শুধুমাত্র সবকটাতেই দুটি ক্লোরাইড, এখানেও দুটি ক্লোরাইড, এখানেও দুটি ক্লোরাইড, সবকটাতে +2 অক্সিডেশন স্টেটে আছে। তার মানে এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের D2
তার মানে এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, বাট এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের D6, রাইট? প্রত্যেকটা ইলেকট্রন রিচ, তাই তো? তাহলে এখান থেকে ডিরেক্টলি একটা কনক্লুশন করাই যেতে পারে যে এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তো এটা শর্ট কার্বিন হওয়ার সম্ভাবনা বেশি। এবং তুমি যদি যোগ করো তাহলে তুমি দেখতে পাবে যে তোমার কতগুলো ইলেকট্রন কাউন্ট হচ্ছে, এর জন্য 2টি, আর 1 2 3 4 5 6 ছটি লিগ্যান্ডের জন্য 12 প্লাস 2 14, 14 ইলেকট্রন সিস্টেম, ইলেকট্রন ডেফিসিয়েন্ট সিস্টেম। এবং আমরা জানি 12 থেকে 16-র মধ্যে পড়ে শর্ট কার্বিনের ক্ষেত্রে। তাহলে একটা জিনিস ক্লিয়ার যে এটা একটা শর্ট কার্বিন, এইগুলো সব ফিশার কার্বিন, এটাও ফিশার কার্বিন, এটাও ফিশার কার্বিন। এবার যদি আমরা রোটেশনাল ব্যারিয়ারের কথাটা ভাবি, রোটেশনাল ব্যারিয়ার মানে আমরা এই বন্ডটা কতটা কার্বন কার্বন ডবল বন্ড বা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ক্যারেক্টার আছে তার রেসপেক্টে ভাববো। তাহলে একটা যেটা আমার শর্ট কার্বিন হচ্ছে তার রোটেশনাল ব্যারিয়ার অবশ্যম্ভাবীভাবে কম হবে, তার রোটেশনাল ব্যারিয়ার বেশি হবে, তার কারণ ওটা রোটেট করতে অসুবিধাজনক, কারণ ডবল বন্ড ক্যারেক্টার একটা বেশি। তাহলে এর রোটেশনাল ব্যারিয়ার আমরা যদি রোটেশনাল ব্যারিয়ারের রেসপেক্টে ভাবি, এবং সেটা হচ্ছে আমাদের M ডবল বন্ড Cr2 রোটেশনাল ব্যারিয়ারের রেসপেক্টে ভাবি, সব থেকে বেশি এনার্জি লাগবে সেটা আমাদের শিওর। এবার আউট অফ আদার যে এক্সাম্পলগুলো আছে তাদের মধ্যে দেখো কোথায় আমাদের এদের প্রত্যেকেরই +2+2+2 অক্সিডেশন স্টেটে আছে, এদের মধ্যে সব থেকে কম রোটেশনাল ব্যারিয়ার কোনটাতে হবে? তাদের মধ্যে যদি ভাবো সেটার মধ্যে প্রত্যেকটাই D6 সিস্টেমের মধ্যে পড়ে। তাহলে সি, এই যে এক্সাম্পলটা, সেখানে দেখো রুথেনিয়াম এমনিতে ইলেকট্রন রিচ D6 সিস্টেম, ভালো কথা, কিন্তু কার্বন মনোক্সাইড লিগ্যান্ডগুলো কিন্তু আমাদের ইলেকট্রন ডেন্সিটি অনেকটা কিন্তু মেটালের থেকে অনেকটা কিন্তু আমাদের স্ন্যাচ করে নিচ্ছে, রাইট? এবার করে নেওয়ার জন্য রোটেশনাল এই মেটাল কার্বন বন্ডটা যদি স্ট্রং হতে হয় তাহলে আইদার মেটালকে কার্বিনে ডোনেট করতে হবে অথবা কার্বনকে মেটালে ডোনেট করতে হবে। এখন মেটালের ওপর থেকে ইলেকট্রন ডেন্সিটি যদি স্ন্যাচ হয়ে যায় কার্বন মনোক্সাইডের পাই অ্যাসিডিটির জন্য, তাহলে মেটালের ওপর এফেক্টিভ ইলেকট্রন ডেন্সিটি অনেকটা কম, তাহলে মেটাল কার্বনকে ডোনেট করতে পারবে কম। তার উপর কার্বনের পি অরবিটাল যেটা ভ্যাকেন্ট ছিল সেটার ভ্যাকেন্ট পোর্শনটা অনেকটা কমে গেছে, কারণ NMe2 লিগ্যান্ড যেটা ইলেকট্রন ডোনার লিগ্যান্ড হচ্ছে তা অ্যাটাচড অবস্থায় রয়েছে। সার্বিকভাবে রুথেনিয়াম কার্বনের যে বন্ডটা, সেই বন্ডটা অনেকটা বেশি কম ডবল বন্ড ক্যারেক্টার হবে, মোর সিঙ্গেল বন্ড ক্যারেক্টার হবে। তাহলে এদের ক্ষেত্রে রোটেশনাল ব্যারিয়ার হবে সব থেকে কম, আর এর ক্ষেত্রে সব থেকে বেশি। আর আমাদের রয়েছে আমাদের আর দুটি মাঝখানে পড়বে, তাই তো? তাহলে আমাদের A আর C হয়ে গেল। এবার B আর D এর মধ্যে আমাদের আলোচনা করতে হবে। B আর D এর মধ্যে যদি আলোচনা করো তাহলে তোমরা দেখো B এর ক্ষেত্রে যেটা রয়েছে যে PME3 লিগ্যান্ড রয়েছে, PME3 লিগ্যান্ড গুলো বেটার সিগমা ডোনার, তাই তো? সিগমা ডোনার ক্যাপাবিলিটি PME3 এর অনেক বেশি হয় কম্পেয়ার টু ইওর POME3, তার কারণ POME3 তে আমাদের এই OMe লিগ্যান্ডটা অক্সিজেনের জন্য ইলেকট্রন ডেন্সিটি পুল হচ্ছে। তাহলে B আর D এর মধ্যে আয়রন দুটোরই অক্সিডেশন স্টেট +2, দুটোর ক্ষেত্রে ইলেকট্রন ডেন্সিটি আয়রনের ওপর বেশি হচ্ছে B এর ক্ষেত্রে। B এর ক্ষেত্রে ইলেকট্রন ডেন্সিটি যদি বেশি হয় তাহলে আয়রন কার্বনের ভ্যাকেন্ট পি অরবিটালে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করবে অনেক বেটার। কিন্তু এখানে যদি তুমি দেখো এখানে একটা মিথাইল ছিল, একটা ফিনাইল ছিল, ফিনাইলেরও পাই ইলেকট্রন ডেন্সিটি রয়েছে যেটা পি অরবিটালে দিতে পারে, কিন্তু এইখানে দেখো তোমার একে তো ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করছে কম, তার কারণ POMe3 লেস সিগমা ডোনার, তার সাথে ওর আবার কার্বনিল একটা CO লিগ্যান্ডও ওর সাথে অ্যাটাচড অবস্থায় রয়েছে। তার মানে আয়রন +2 D6 হলেও এইখানে কিন্তু অনেকটা বেশি ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পেয়ার টু এক্সাম্পল B, এবং তার জন্য এই ইলেকট্রন ডেন্সিটি এখানে ডোনেট করতে পারছে না। তাহলে ইলেকট্রন ডেন্সিটি আয়রন টু কার্বনের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে B কম্পেয়ার টু দ্যাট অফ D। তার সাথে কার্বিনের যে ভ্যাকেন্ট পি, সেখানে ফিনাইল ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করতে পারে, পাই ইলেকট্রন ডেন্সিটি, আবার অক্সিজেনের লোন পেয়ারও ডোনেট করতে পারে, রাইট? তার মানে সেটাও আবার ইলেকট্রন রিচ হয়ে যাচ্ছে, রাইট, যেখানে ইলেকট্রন ডোনেট করে দিচ্ছে কার্বনের পি অরবিটালের ক্ষেত্রে। কিন্তু এইটা কিন্তু এখানে মিথাইল থাকার জন্য মিথাইল এবং ফিনাইল রয়েছে, যার জন্য এখানে ইলেকট্রন ডেন্সিটি অতটা ডোনেট হচ্ছে না। তো মোস্টলি আমার আয়রনের ইলেকট্রন ডেফিসিয়েন্সি যেটা B এর ক্ষেত্রে, B আর D এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি B এর ক্ষেত্রে ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা কম কম্পেয়ার টু D, তাহলে এই বন্ডটা অনেক বেশি স্ট্রঙ্গার হবে কম্পেয়ার টু D। তাহলে আমরা এখান থেকে রোটেশনাল ব্যারিয়ারের রেসপেক্ট যদি ভাবি
তাহলে এইটা হবে আমার রোটেশনাল ব্যারিয়ার রেসপেক্টে বন্ড অর্ডারের ধারণা। তাহলে এখনো অবধি আমরা যে আলোচনাগুলো করলাম সেটা হচ্ছে সমস্ত কার্বিনের ডি অরবিটালগুলো কিরকম হয়। এখনো অবধি যেটা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে যে কার্বনগুলো কিভাবে মেটালের সাথে বন্ড করে, কি কি ধরনের কার্বিন হয়, সেই কার্বিনগুলোর মধ্যে নিজেদের মধ্যে পার্থক্য কোথায় রয়েছে, এবং শর্ট কার্বিন এবং ফিশার কার্বিনকে কিভাবে চেনা যায়, তাদের ইলেকট্রন কাউন্ট কিভাবে হয়, এবং শর্ট কার্বিন ফিশার কার্বিনের মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম কিরকম হয়, এবং অনেক এক্সাম্পলের মধ্যে কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করতে হয়, কাদের ক্ষেত্রে রোটেশনাল ব্যারিয়ার বেশি হয়, তাদেরকে আমরা ক্যারেক্টারিস্টিক্যালি কিভাবে 13C এবং প্রোটন এনএমআর দিয়ে আইডেন্টিফাই করতে পারি, সে বিষয়ে আলোচনা করলাম। এরপর আমরা একটা ছোট্ট আলোচনা করব পরবর্তী ক্লাসে, সেটা হচ্ছে অ্যালকিলিডিন, এবং সেখানে আমরা দেখব যে ডিস্টিংক্টলি অ্যালকিলিডিনের ক্ষেত্রে কার্বনের সাথে মেটালের ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, ট্রিপল বন্ড তিনটেই পাওয়া যায়, লাইক যেটাকে আমরা বলে থাকি, যেটা অ্যালকিলিডাইন্স বলা উচিত। তো সেটা হচ্ছে মেটাল কার্বন ট্রিপল বন্ড। সে বিষয়টা ছোট্ট আলোচনা করে আমরা তারপর পরবর্তী যে টপিক সে বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ।